বাংলাদেশে ২০২৪ সালে মার্কিন ডিপ স্টেট, সেনাবাহিনী এবং দেশের সুশীল নেতৃত্ব মিলে শেখ হাসিনা সরকারকে উৎখাত করার পর অবৈধ ইউনূস সরকার ক্ষমতায় বসেই মার্কিন যুক্তরাষ্ট্রের সকল আবদার মেটানোর জন্য উঠে পড়ে লেগেছিল। এমনকি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে প্রধানমন্ত্রী বানানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত মুখ্য ভূমিকা পালন করেছে বলে জানা যায়। তারেক রহমান মুচলেকা দিয়েই ক্ষমতায় বসেছেন। ফলে তারেক রহমানের সরকার আসলে ভারত মার্কিন সমর্থনে গঠিত ইউনূসের বর্ধিত সংস্করণ, যে কথা আমি বারবার বলছি। কিন্তু সরকার ভুলে গিয়েছিল, মানে তারেক রহমানের সরকার ভুলে গিয়েছিল যে পৃথিবী শুধু আমেরিকার কথায় নাচে না। পৃথিবীতে চীন বলেও একটি দেশ আছে, বাংলাদেশের অর্থনীতিতে যাদের বিরাট বড় হিস্সা রয়েছে। এটা বুঝতে পেরেই হয়তো হঠাৎ তারেক রহমানের সরকার চীনের পায়ে ধরতে মির্জা ফখরুল সহ নিজের উপদেষ্টাকে পাঠানো শুরু করেছে। চলুন জানা যাক ঘটনাটা আসলে কি। আন্তর্জাতিক রাজনীতিতে সবচেয়ে বড় ভুল হয় তখনই যখন কোনো সরকার ধরে নেয় যে এক পরাশক্তির কাঁধে ভর করেই সে বাকি সব পরাশক্তিকে অপ্রাসঙ্গিক বানিয়ে ফেলতে পারবে। বাংলাদেশের বর্তমান শাসক গোষ্ঠী ঠিক সেই ভুলটাই করছে। কারণ যাচাইযোগ্য ঘটনা প্রবাহ বলছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 19 এপ্রিল বেইজিং এর উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং 21 এপ্রিল বেইজিং এ চীনের ভাইস প্রেসিডেন্ট হান জং এবং সিপিসির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিও হাইসিং এর সঙ্গে বৈঠকও করেছেন। একই সঙ্গে ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির 21 থেকে 22 এপ্রিল বেইজিং এ অনুষ্ঠিত থার্ড আই লেভেল কনফারেন্স অব দ্য ফোরাম অন গ্লোবাল অ্যাকশন ফর শেয়ার ডেভেলপমেন্টে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। অর্থাৎ চীনের সঙ্গে যোগাযোগ এখানে আর কোনো গুজব নয়, দৃশ্যমান কূটনৈতিক তৎপরতা। এখন প্রশ্ন হলো, এই তৎপরতা হঠাৎ এত জরুরি হয়ে উঠল কেন? কারণ অর্থনীতি, বাণিজ্য এবং উন্নয়নের অবকাঠামোর বাস্তবতা কোনো স্লোগান মানে না। বাংলাদেশের জন্য চীন শুধু একটি দূতাবাস বা একটি কূটনৈতিক সম্পর্কের নাম নয়, এটি সরবরাহ শৃঙ্খল, অবকাঠামো অর্থায়ন, উন্নয়ন ঋণ, শিল্পযন্ত্র, বিদ্যুৎ প্রকল্প, বন্দর, সড়ক, সেতু এবং উৎপাদন অর্থনীতির একটি ভীষণ শক্তিশালী স্তম্ভ। কাজেই সরকার যদি প্রথমে ওয়াশিংটন দিল্লিমুখী ঝোঁকে চীনকে ঠেলে দিয়ে থাকে বা দূরে সরিয়ে দিতে চায়, আর পরে অর্থনৈতিক চাপে পড়ে আবার বেইজিংমুখী হয়, তাহলে সেটি আসলে কৌশলগত ভারসাম্য নয়, বরং কূটনৈতিক দোদুল্যমানতার প্রমাণ দিচ্ছে সরকার। মির্জা ফখরুলের সফর আর তিতুমিরের সম্মেলনে অংশগ্রহণ একই সঙ্গে ঘটছে বলে এই বার্তাটি আরো পরিষ্কার হয়ে উঠেছে। এই সংকটের আরেকটি স্তর হচ্ছে অর্থনৈতিক। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর অর্থ ছাড় নিয়ে বাংলাদেশে স্পষ্ট অনিশ্চয়তা তৈরি হয়েছে। কিছু সংবাদ মাধ্যমে বলা হয়েছে আইএমএফ এর পরবর্তী কিস্তি স্থগিত বা আটকে দেওয়া হয়েছে, আর সরকার সেই ব্যাখ্যা অস্বীকার করে বলছে ঋণ কর্মসূচি বাতিল হয়নি। অর্থাৎ একদিকে সরকার আশ্বাস দিচ্ছে, অন্যদিকে বাজারে এবং নীতি নির্ধারণী পরিসরে অবিশ্বাস জমছে। এই অবস্থায় চীনের দিকে নতুন করে হাত বাড়ানোর একে আপনি নিছক কূটনৈতিক সৌজন্য বলতে পারবেন না, বরং এই বিকল্প আর্থিক এবং রাজনৈতিক অক্সিজেনের খোঁজ করছে সরকার বলেই মনে হচ্ছে। কারণ আমেরিকা তো আর যাই হোক টাকা দিবে না, বরং টাকা নেবে বাংলাদেশের কাছ থেকে, কিন্তু চীন তো তা দেয়, যদিও চড়া সুদে। যাই হোক, এটুকু স্পষ্ট যে অর্থনৈতিক চাপ বাস্তবতা, আর সরকার সেই চাপ কমাতে বহুমুখী দরজায় যে হাত পাচ্ছে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি এই চাপকে আরো বাড়িয়ে দিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল গত কয়েকদিনে ভয়াবহভাবে ব্যাহত হয়েছে। রয়টার্স জানিয়েছে 20 এপ্রিল পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিকের তুলনায় খুব সামান্য জাহাজ চলাচল হচ্ছিল এবং নিরাপত্তা ঝুঁকির কারণে অধিকাংশ শিপিং কোম্পানি সতর্ক অবস্থানে ছিল। বাংলাদেশি জাহাজ বাংলার জয়যাত্রা হরমুজ অতিক্রমে ব্যর্থ হয়েছে বলেও আমরা জানি। এর মানে জ্বালানি, সার, কাঁচামাল এবং সমুদ্র পথ নির্ভর সরবরাহ ব্যবস্থা নিয়ে উদ্বেগ শুধু পত্রিকার পাতায় নয়,
সরকার যদি একই সময়ে ইরান সংবেদনশীল আঞ্চলিক রাজনীতিতে এমন অবস্থান নেয় যা তেহরান বা তার ঘনিষ্ঠ শক্তিগুলোর কাছে শত্রুতাপূর্ণ মনে হয়, তাহলে তার কূটনৈতিক মূল্য তো দিতে হবে। আর এখানেই বাংলাদেশ, আমেরিকা, চীন এই ত্রিভুজের প্রকৃত নাটক। যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশকে তার বৃহত্তর কৌশলগত বলয়ের মধ্যে রাখতে, বিশেষ করে ইন্দো প্যাসিফিক প্রতিযোগিতা, সরবরাহ শৃঙ্খল, সামুদ্রিক নিরাপত্তা এবং আঞ্চলিক জোটের রাজনীতির ভেতরে। ভারত চায় ঢাকা তার নিরাপত্তা এবং ভূরাজনৈতিক অগ্রাধিকারের বিরুদ্ধে না যায়। আর চীন চায় বাংলাদেশকে অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে নিজের জন্য উন্মুক্ত রাখতে, যাতে বঙ্গোপসাগরীয় অঞ্চলে তার প্রভাব অক্ষুণ্ণ থাকে। এই তিন শক্তির মধ্যে ভারসাম্য রক্ষায় বাংলাদেশের কাজ ছিল। কিন্তু যদি সরকার প্রথমে আমেরিকা, ভারতের দিকে অতিরিক্ত ঝুঁকে গিয়ে পরে চীনের দিকে ছুটে যায়, তাহলে বেইজিং এর দৃষ্টিতে সেটি অংশীদারিত্ব নয়, দর কষাকষির দুর্বলতা। আর আন্তর্জাতিক কূটনীতিতে যে কোনো দুর্বলতার গন্ধ যে খুব দ্রুত ছড়িয়ে পড়ে, সেটা নতুন করে বলার কিছু নেই। আমি যখন এই ত্রিদেশীয় সমীকরণের দিকে তাকাই, তখন দেখি এক ভয়াবহ ভূরাজনৈতিক দাবানল, যা আমাদের স্বাধীনতার অর্জন থেকেই জ্বলছে। 1971-এ আমরা যখন পাকিস্তানি উপনিবেশের বিরুদ্ধে যুদ্ধ করছিলাম, তখন আমেরিকা সপ্তম নৌবহর পাঠিয়ে পাকিস্তানকে রক্ষা করতে চেয়েছিল। আর চীন তখন পাকিস্তানের পক্ষে নিরাপত্তা পরিষদে ভিটো দিয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু ছিলেন দূরদর্শী নেতা। তিনি বুঝেছিলেন ভবিষ্যতে আমাদের এই দুই পরাশক্তির সঙ্গে সমঝোতা করতে হবে। তাই 1972 সালে চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন বঙ্গবন্ধু, যদিও তারা আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল। এই হলো বাস্তববাদী কূটনীতি, আবেগ নয়, দেশের স্বার্থ। কিন্তু যারা 2024 সালে ক্ষমতা দখল করলো, তারা ইতিহাসের এই মৌলিক পাঠ শেখেনি। তারা ভেবেছিল আমেরিকা এবং ভারতের সমর্থন পেলেই হলো, চীনকে উপেক্ষা করলেও চলবে। তাই তারেক রহমানও ক্ষমতায় এসেই প্রথমে চীনের স্বার্থ বা চীনের সঙ্গে সাক্ষাৎ করতে গড়িমসি করলো, চীনা রাষ্ট্রদূতকে অপমানও করলো বলা যায়। আর আমেরিকার দালালি করতে গিয়ে ইরানকে অপমান করে হরমুজ প্রণালীতে আমাদের জাহাজ আটকে দিল। এখন যখন IMF ঋণ প্রায় বাতিল হতে যাচ্ছে, তখন দেশের অর্থনীতি ধ্বংসের প্রায় দ্বার প্রান্তে, তখন তারা হঠাৎ বুঝতে পারলো যে চীন ছাড়া বাংলাদেশে চলবে না। আমি দেখছি মির্জা ফখরুল ইসলাম এবং তিতুমিরের এই হঠাৎ চীন সফর আসলে এই ভয়ঙ্কর অপরাধবোধের বহিঃপ্রকাশ। তারা জানে 2001 সালে বিএনপি জামায়াত যখন আমেরিকার চাপে তাইওয়ানকে স্বীকৃতি দিয়েছিল, তখন চীন এত ক্ষিপ্ত হয়েছিল যে 1/11 পেছনে তাদের হাত ছিল বলে অনেক বিশ্লেষক মনে করেন। এখন ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। আবারও বিএনপি আমেরিকার দালালি করছে, আবারও চীনকে অপমান করছে, আবারও চীন জামায়াতের সঙ্গে হাত মেলাচ্ছে। এই হলো সেই ভয়ঙ্কর চক্র যেখানে বাংলাদেশের মানুষ শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। আমি বিশ্বাস করি যে চীন এখন আমাদের সঙ্গে এক ভিন্ন খেলা খেলছে। তারা জানে তারেক রহমানের সরকার আমেরিকা ভারতের প্রেরণক, কিন্তু তারা এটাও জানে যে বাংলাদেশের অর্থনীতি যে চীন ছাড়া টিকে থাকতে পারবে সেটা সম্ভব নয়। তাই তারা এখন জামায়াতকে ব্যবহার করছে যেমন তারা পাকিস্তানে জামাতুদ দাওয়াকে ব্যবহার করে। চীনের এই রণকৌশল সহজ, আমেরিকার প্রক্সি সরকারকে অস্থির করে তোলা আর একই সঙ্গে নিজের প্রভাব বজায় রাখা। মির্জা ফখরুলের সফর আসলে এই কৌশলের একটি অংশ। চীন দেখাতে চায় তারা এখনো বাংলাদেশে প্রভাব ফেলতে পারে, যদিও তারা বিএনপিকে বিশ্বাস করে না। আমি দেখতে পাচ্ছি এই ত্রিদেশীয় সম্পর্কে আওয়ামী লীগের ভূমিকা ছিল সবচেয়ে সুচারু। শেখ হাসিনা বুঝেছিলেন আমেরিকার সঙ্গে ঝগড়া করে লাভ নেই, কিন্তু চীনকে অপমান করলেও তা চলবে না। তাই তিনি দুই দেশের সঙ্গেই সমান সম্পর্ক বজায় রেখেছিলেন। আমেরিকাকে তিনি নানা ইস্যুতে সমর্থন দিতেন, চীনকে দিয়েছিলেন অর্থনৈতিক প্রকল্প। এই হলো সেই ভারসাম্য যা বাংলাদেশকে টিকিয়ে রেখেছিল এবং বাংলাদেশের অর্থনৈতিক সাফল্য বজায় রেখেছিল। কিন্তু যারা ক্ষমতায় এসেছে, এখন ক্ষমতা দখল করেছে, তারা এই সূক্ষ্ম কূটনীতির ধার ধারছে না। তারা হয় আমেরিকার দালালি করছে, না হয় যখন প্রয়োজন তখন চীনের পা ধরছে। কোনো মাঝামাঝি কূটনৈতিক দর কষাকষির জায়গা নেই। এ কারণেই মির্জা ফখরুল এবং রাশেদ তিতুমিরের সফরকে আমি নিছক রুটিন সফর মনে করি না, বরং এটি একটি বিপর্যস্ত কৌশলকে মেরামত করার তড়িঘড়ি চেষ্টা। কিন্তু সমস্যা হলো আন্তর্জাতিক সম্পর্কের ভাঙা কাঁচ খুব সহজে জোড়া লাগে না, বিশেষত যখন অপরপক্ষ বুঝে যায় যে তাকে প্রথমে অবহেলা করা হয়েছিল আর এখন প্রয়োজনের তাগিদে তার কাছে ফিরে আসা হচ্ছে।
চীন যদি মনে করে ঢাকার বর্তমান শাসক গোষ্ঠী তাকে কেবল সংকটকালে ব্যবহার করতে চায়, তাহলে প্রতিশ্রুতি পেলেও বড় রকমের আর্থিক বা কৌশলগত সহায়তা তারা সহজে নাও দিতে পারে। বিশেষ করে তিস্তা বা অন্য প্রকল্পের বা বড় প্রকল্পের মতো কড়া ভূরাজনৈতিক সংকেতবাহী বিষয়ে বেইজিং বরং তার দাম বা মূল্য অনেকটাই বাড়িয়ে দিতে পারে। দেখা যাক মির্জা ফখরুল এবং তিতুমির কি বিজয় করে আসেন চায়না থেকে। আমার মনে হয় না বরফ গলবে। ভালো থাকবেন সবাই।